আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কয়েকটা বাস্তব জিন-পরীর ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন চলে যাচ্ছি একটা ঘটনায়। ঘটনাটা পাঠিয়েছেন ওনার নাম মেরি। মেরি আপু ও ওনার স্বামীর সাথে ঘটে যাওয়া চমৎকার একটি পরীর ঘটনা। ঘটনাস্থান চট্টগ্রামের কোনো এক জায়গায়। আমি সরাসরি চট্টগ্রামের কোথায় সেটা বললাম না, কেননা এখনো ওদের সাথে ঘটনাটা ঘটছে। তো আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটা শুরু কয়েক বছর আগে। মেরিয়াপুর স্বামী, উনি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। 2 দিন 4 দিন, এমনকি 7 দিন পর পর বাড়িতে আসতেন। তেমনি একদিন মেরিয়াপুর স্বামী ব্যবসার কাজে বাইরে যায়। এদিকে মেরিয়াপু বাড়িতে একা থাকেন। মেরিয়াপুর বাড়িটা এমন একটা জায়গায়, তাদের বাড়ির আশপাশে কোনো বাড়ি নেই। এমন একটা শুনশান জায়গায় ওদের বাড়ি। তো ওনার স্বামী ব্যবসার কাজে বাইরে যাওয়ায় এক রাতে আপু শুয়ে শুয়ে টিভি দেখছিলেন। টিভি দেখার এক সময় হঠাৎ মেরি আপু ফিল করলেন রুমের মধ্যে কেউ আছে। রুমের মধ্যে কেউ আছে ভেবে উনি এদিক সেদিক তাকান, কিন্তু উনি কাউকে দেখতে পান না। এমন অবস্থায় উনি মনের ভুল ভেবে আবারও টিভি দেখতে শুরু করেন। এর ঠিক একটু পর উনি আবারও কিছু একটার আওয়াজ পায় আর বুঝতে পারে ওনার রুমে কেউ আছে। রুমের মধ্যে কাউকে অনুভব করায় মেরি আপু ভয় না পেয়ে বলে উঠে, আপনি কে? আমি জানি না। এখানে যে থাকেন না কেন, আমি কিন্তু ভয় পাবার মতো মেয়ে না। আমি এসবে ভয় পাই না। তাই আমাকে ভয় দেখাতে আসবেন না। মেরি আপুর কথায় তখন আর কোনো সমস্যা হয় না। সেদিন রাতে আপু যখন খাবার খেয়ে ঘুমাতে যাবেন, তখন উনি শুনতে পারেন তার ঘরের টিনের চালের কেউ বড় বড় পা ফেলিয়ে ধুপধাপ করে হাঁটছে। এরকম ঘটনায় মেরি আপু একটু ভয় পেলেও উনি সাহস হারাননি। সাহস করে বলেন, আপনি যে হন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি এসবে ভয় পাই না। আপুর কথায় ওসব বন্ধ হয়। সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার 2-1 দিন পর আপুর বাড়িতে আপুর ছোট ভাই বেড়াতে আসে। ছোট ভাই বাড়িতে আসায় আপু তো বেশ খুশি। ছোট ভাই আসায় ভালোই হয়েছে। এসব ভেবে উনি ছোট ভাইয়ের জন্য বাজার করে মাছ মাংস কিনে নিয়ে আসে। এসব নিয়ে এসে রাতে রান্না করে 2 ভাই বোন খাওয়া দাওয়া করে, আর বাকি মাছ মাংস রেখে দেয়, ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালবেলা আপু দেখে এক অবাক করা ঘটনা। আপু দেখেন রাতে রান্না করে রাখা কাঁচা মাছ মাংস একটুও নেই, এবং ফ্রিজের গুলো তো নেই, রান্না করা গুলো নেই। অথচ মাংসের সাথে যে আলু দেয়া ছিল, আলু পড়ে আছে, কিন্তু মাংসগুলো নেই। দেখে মনে হচ্ছে কেউ বেছে বেছে মাংসগুলো খেয়ে ফেলছে। এমন ঘটনা দেখে মেরি আপুর ছোট ভাই বলে, আপু, এগুলো কিভাবে হলো? তুই না রাতে মাংস রান্না করলি, মাছও তো রান্না করছিস, তাহলে এগুলো গেল কই? ছোট ভাই ভয় পেতে পারে বলেই আপু ওকে কিছু বুঝতে না দিয়ে ব্যাপারটা এড়িয়ে গেল। এই ঘটনার 2 দিন পর মেরি আপুর স্বামী বাড়িতে ফেরার পর আপু ওনার স্বামীকে সব ঘটনা খুলে বলে। উনি বাহিরে থাকায় এই কয়দিনে কি কি ঘটছে। মেরি আপুর কথায় ওনার স্বামী মুচকি একটা হাসি দিয়ে বলে, আমি না তোমাকে একটা সত্যি কথা বলিনি, গোপন রাখছি। আসলে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটিয়েছে, আমি জানি সে কে। ও একটা পরী। ওর নাম জান্নাত। স্বামীর মুখে কথাটা শুনে মেরি আপু বেশ অবাক হন। কথাটা শোনার পর মেরি আপু আর কথা বাড়াননি। আপু ভেবেছেন পরে সবকিছু শুনবেন। এই ঘটনার পরের দিন মেরি আপুর স্বামী ওনার ছোট ভাইকে বাড়িতে রাখতে চান। এদিকে সেদিন বাড়িতে আপু একা ছিলেন। সেদিনও আপুর সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটে। আপু তার ঘরের দরজা খুলতে দেখেন তার দরজার সামনে কে যেন নোংরা করে চলে গেছে। প্রচুর গন্ধ আসছে সেখান থেকে। এসব দেখে আপু কিছু না ভেবে দরজার সামনেটা পরিষ্কার করে রান্নাঘরে যান রান্না করতে। সেখানে গিয়ে উনি অবাক, কেননা রান্নাঘরে গিয়ে দেখেন ঘরের সবকিছু এলোমেলো। রান্নাঘরে রাখা থালা বাসন সব এলোমেলো। রান্নার জন্য হলুদ, মরিচ, লবণ সব ফালানো। কেউ যেন সব ইচ্ছে করে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসব দেখে মেরি আপু বুঝতে পারেন এটা সেই পরীর কাজ। পরী নিশ্চয়ই রেগে মেগে এসব করেছে। এরকম অবস্থা দেখে আপু রাগ করে অন্য একটা ঘরে গিয়ে বসে থাকে। এর ঠিক কিছুক্ষণ পর আপুর স্বামী বাড়িতে আসায় সব ঠিকঠাক হয়ে যায়। একটা পরী যে মানুষের সাথে, মানুষের পরিবারের সাথে কি করতে পারে, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। শুনতে থাকুন। ঘটনা শুরুতে বলছিলাম না যে মেরি আপুর স্বামী, উনি ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা আছে ওনার। উনি সেই ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। তেমনি একদিন উনি বাইরে যায় কাজের জন্য।
কাজ শেষে কিছুদিন পর বাড়িতে ফিরে বেশ কিছু টাকা নিয়ে। এদিকে উনি বাড়িতে আসার পর নতুন একটা ঘটনা ঘটতে থাকে। মেরি আপুর স্বামীর রাখা টাকা চুরি হতে থাকে। মানে 1,00,000 টাকার বান্ডিল থেকে 500 বা 1,000 এরকম টাকা চুরি হয়, পুরোটা না আবার। এরকম ঘটনা ঘটায় মেরি আপুর স্বামী মেরি আপুকে জিজ্ঞেস করেন উনি টাকা নিয়েছেন কি না, কিন্তু মেরি আপু তো টাকা নেননি। এদিকে এভাবে কয়েকবার এমন হওয়ায় মেরি আপুরও খারাপ লাগে, কেননা উনি তো কোনো টাকা নেননি, তাহলে টাকা হারায় কিভাবে। এই ভেবে মেরু আপু ওনার এক ফুপির সাথে দেখা করে। ওনার ফুপি যিনি ধরা লোকেদের চিকিৎসা করান, বলতে পারেন মহিলা কবিরাজ উনি। তো ওনার সাথে দেখা করে আপু সব ঘটনা ওনাকে খুলে বলায় উনি বলেন, তোমার স্বামী টাকা কোনো মানুষ নেয়নি, তোমার স্বামী টাকা নিয়েছে সেই জান্নাত পরী। পরী? পরী কেন টাকা নিবে? ওদের তো ধন সম্পদের অভাব নেই। এই কথাটা ফুপিকে বলায় মেরি আপুর ফুপি বলে, সে জান্নাত পরী টাকাটা এমনি নেয়নি। ও জিনদের রাজ্যে একটা অনাথ আশ্রম চালায়। ওর অনাথ আশ্রমে বেশ কিছু জিন থাকে। পরী টাকা নিয়ে খাবার কিনে ওদেরকে খাওয়ায়। এসব শুনে মেরি আপু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার স্বামীকে সব ঘটনা খুলে বলে। আপু এটাও বলে ওনার টাকা লাগবে, আমাকে বলতে পারতো 500 বা 1,000 যতই লাগুক আমি দিয়ে দিতাম, চুরি করে নেয়ারই বা কি দরকার ছিল। এখানে কিন্তু একটা কথা বলতে হবে, এই কথাটা বলে রাখি। এই যে পরী, পরীটা মেরি আপুর স্বামী ওনাকে কিন্তু এই জান্নাত পরীটা ভীষণ পছন্দ করে। আপুদের বিয়ের আগ থেকে জান্নাত পরী ওনার স্বামীর কাছে আছে। মেরি আপুর স্বামী যেন মেরি আপুকে ভুল বুঝে তাকে যেন দোষী মনে করে, তাই মূলত পরী টাকাগুলো চুরি করে। তো আপুর স্বামী সত্যিটা জানার পর আপুকে আর কিছু বলে না। যাই হোক, এভাবে কিছুদিন চলে যাবার পর একদিন মেরি আপুর ভীষণ জ্বর আসে। আপুর এতটা জ্বর আসে যে উনি হাঁটাচলা করতে পর্যন্ত পারছেন না। এমন অবস্থায় উনি বিছানায় শুয়েছিলেন। উনি যখন বিছানায় শুয়েছিলেন তখন আপু দেখেন খুব সুন্দরী একটা মেয়ে ওনার পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা দেখে আপু ভাবেন মেয়েটা হয়তো বাসের পাশার আত্মীয়র মধ্যে কেউ একজন হবে। মেয়েটা আপুর সেবা করছে দেখে উনি আর কিছু বলেনি। এদিকে আপুর শরীর ভীষণ জ্বর। এটা দেখে ওই সুন্দরী মেয়েটা আপুর সারা শরীর মুছে দেয়। এর ঠিক একটু পর আপুর একটু ভালো লাগলে সেই মেয়েটা আপুকে বলেন, আপনি কি জানেন আমি কে? আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমার নাম জান্নাত। মেরি আপু আমাকে বলে, নিশাত ভাই, আমি জান্নাত পরীর নাম এর আগে অনেক শুনেছি, কিন্তু ওর আসল রূপে সেদিন প্রথম দেখেছি। সেদিন জান্নাত পরী তার নিজের রূপে এসে আমাকে সেবা করছে। যাই হোক, আপুর তো অনেক জ্বর, ও শরীর খারাপ কোনোভাবেই ভালো হচ্ছে না। এটা দেখে আপুর স্বামী আপুকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আপুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ায় পরদিন ডাক্তার আপুকে দেখে বলেন, উনি তো মা হতে চলেছে। আপুর পেটে বাচ্চা শুনে উনি এবং ওনার স্বামী দুজনেই অনেক খুশি হন। ওনারা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসার পর দেখেন এক অদ্ভুত কাণ্ড। ওনারা বাড়িতে এসে দেখেন সেই জান্নাত পরী তাদের জন্য খাবার রেখে গেছে। খাবারের সাথে একটা চিঠি ছিল। সেখানে লেখা ছিল, খাবারগুলো খেয়ে নিও মেরি। খাবারগুলো দেখে মেরি আপু ভেবেছিল এগুলো হয়তো কাজের মহিলা রান্না করছে। আপু অসুস্থ বলে ওনার স্বামী একজন কাজের মহিলা রেখেছেন। যাই হোক, সেই খাবারগুলো খাওয়ার সময় মেরি আপু ওনার স্বামীকে বলে, কি ব্যাপার, এই খাবারগুলো এত মজা লাগছে কেন? আর তুমি যেভাবে খাচ্ছ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এর আগেও এমন খাবার খেয়েছো। আপুর কথায় ওনার স্বামী মুচকি একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি এরকম খাবার আগে অনেকবার খেয়েছি। জান্নাত পরী আমাকে এমন খাবার অনেকবার এনে দিয়েছিলেন। আর এখন যেটা খাচ্ছো এটাও কিন্তু জান্নাত পরী রেখে গেছে জানো। স্বামীর কথা শুনে আপু বেশ অবাক হলেন। পরী? পরী খাবার রেখে গেছে? মনে হয় না। খাবারগুলো অনেক মজা ছিল। মেরি আপু আমাকে বলেছেন, ভাই, এরকম মজার খাবার কোনো মানুষের পক্ষে রান্না করা সম্ভব নয়। যাই হোক, এভাবে চলতে থাকে দিন। আপুর পেটে বাচ্চা থাকায় আপু সাবধানে থাকতেন। এদিকে প্রায় সে জান্নাত পরী আপুদের কাছে তার নিজের রূপে আসতো। সেই পরী প্রায় সময় আপুর কাছে আসায় আপুর ভয় কেটে যায়। আপু জান্নাত পরীর সাথে কথা বলে, গল্প করে। মেরি আপু আমাকে এটাও বলে যে সেই জান্নাত পরী তার মাথায় তেলো মাথা আশ্রিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল। এভাবে কেটে যায় কয়েকটি মাস। কয়েক মাস পর আপুর বাচ্চা হবার সময় হলে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হবার পর সিজার করে আপুর সন্তান জন্ম হয়। আল্লাহর রহমতে আপুর সন্তান হওয়ায় সবাই অনেক খুশি হয়। আপু যখন হাসপাতালে ভর্তি তখন জান্নাত পরী আপুদের বাড়ির কাজকর্ম করে দিতেন। এমনকি আপু যখন হাসপাতালে বেডে একা শুয়ে তখনই জান্নাত পরী আপুর সাথে এসে গল্প করতেন, আপুর মন ভোলাতেন, আপুর সময় রঙিন করার জন্য চেষ্টা করতেন।
জান্নাত পরী কিন্তু অদৃশ্যভাবে মেরি আপুর সাথে গল্প করতেন। শুধু আপু পরীকে দেখতে পেতেন, আর হাসপাতালে থাকা কেউ পরীকে দেখতেন না। এভাবে হাসপাতালে কিছুদিন থাকার পর আপু যখন বাড়িতে আসে, তখন ওনার স্বামীর পাশাপাশি জান্নাত পরীও আপু সেবা করতেন। এভাবে কেটে যায় 2টি মাস। 2 মাস পর আপুর বাবা ও ছোট বোন আপুকে দেখতে তাদের বাড়িতে আসে। আপুর বাবা আসার পর উনি ওনার শরীরে পড়া পাঞ্জাবিটা খুলে মাথার কাছে বিছানায় রেখে শুয়ে পড়ে। এদিকে তখন জান্নাত পরী ওনার পাঞ্জাবিটা বিছানায় রাখা দেখে সেটা নিয়ে আলনায় রাখতে যাবে, তখনই আপুর বাবা পরীর হাত ধরে ফেলে আর বলে, এই, কে তুমি? তুমি নিশ্চয় চোর, তাই না? তুমি আমার পকেট থেকে টাকা চুরি করতে আসছো। এর আগে একবার আমার টাকা হারিয়েছে, ওটা নিশ্চয়ই তুমি চুরি করেছো, তাই না? এরকম কথা বলায় পরীর রেগে মেরিয়াপুর বাবার গালে একটা থাপ্পড় মারেন। থাপ্পড় মেরে পরী চলে যায়। এদিকে থাপ্পড় দেয়ায় আপুর বাবা রেগে মেগে সারাদিন না খেয়ে থাকে। এদিকে রাতের বেলা আপু ওনার বাবাকে খেতে বললে উনি বলে, না, খাবো না। কোনো মা কোনো মেয়ে আমাকে থাপ্পড় মারে? তখন আপু সব ঘটনা শুনে ওনার বাবাকে বলেন, বাবা, তুমি তো একটা ভুল করে ফেলছো। তুমি কেন ওকে চোর বলতে গেছো? তুমি জানো ওকে? ও কোনো মানুষ না, ও একটা পরী। আপুর মুখে কথাটা শুনে ওনার বাবা বেশ অবাক হন। তাহলে মানুষ ছিল না, ও ছিল একটা পরী? যাই হোক, কথাটা শুনে আর কিছু বলে না। এই ঘটনার কিছুদিন পর মেরি আপু যখন খানিকটা সুস্থ হয়, তখন জান্নাত পরী আপুর স্বামীকে বলে আপুকে যেন ছেড়ে দেয়, মানে তালাক দেয়। কেননা পরী আপুর স্বামীকে ভালোবাসে। পরী আপুর স্বামীকে এটাও বলে, তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক ধন সম্পদ দিব। পরীর কথায় আপুর স্বামী বলেন, না না, আমার এসব চাই না, আমি আমার বউকে ছাড়তে পারবো না। এই কথাটা শুনে সেই পরী মেরি আপুকেও সরাসরি বলে, আপু, আপু, তুমি ওকে ছেড়ে চলে যাও। তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাও, বিনিময়ে ওনাকে অনেক ধন সম্পদ দিব। কিন্তু আমি আমি বলি, না, আমার এসব কিছু চাই না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি ওকে কখনো কখনো ছাড়তে পারবো না। ওনার কথায় পরি চলে যায়। পরি চলে যাওয়ার কিছুদিন পর থেকে শুরু হয় মেরি আপুর স্বামীর ব্যবসার ক্ষতি। মেরি আপুর স্বামীর গার্মেন্টসের যে ব্যবসা ছিল, ওই ব্যবসাটা করতো দুজন শেয়ারে। কিছুদিন পর আপুর স্বামী সেই ব্যবসায়ী বন্ধু প্রায় 1,40,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটা এখানে থেমে থাকেনি। এর কিছুদিন পর মেরি আপুর স্বামীর দাদি অসুস্থ হয়ে পড়ায় আপু ওনার স্বামীকে নিয়ে যায় দাদিকে দেখতে। এদিকে দাদিকে দেখতে যাওয়ায় ওনার একটা দোকান ছিল, সেই দোকানের সব মাল চুরি হয়ে যায়। দোকানে প্রায় 10 লাখ টাকার মতো মাল ছিল। এই ঘটনার আরো কিছুদিন পর আপুর স্বামীর একটা এনজিওতে টাকা জমা করে রেখেছিলেন প্রায় 35 লাখ। সেই এনজিও ওনার সব টাকা নিয়ে পালিয়ে যায়। 1 মাসের মধ্যে মেরি আপু ওনার স্বামী প্রায় নিঃস্ব হয়ে পড়ে। পরে এরকম ঘটনা যেন একটার পর একটা ঘটতেই থাকে। এসব ঘটনা না মেনে নেওয়ার মতো না। এভাবে সব শেষ হয়ে যাবার পর জান্নাতপুরী আপু আপুর স্বামীর কাছে এসে বলে, কি, তোমাদের কি কি ক্ষতি হলো? আমার কথা শোনো, মেরিকে ছেড়ে দাও, আমি আবার সব ঠিকঠাক করে দিব। আবার সব ফিরে পাবা। শুধু তোমাকে আমি চাই, তোমার বউকে তোমার থেকে চলে যেতে বলো। কিন্তু আপুর স্বামী তবুও রাজি হয় না। উনি বলে, সব গেছে যাক, তবুও আমি ওকে ছাড়তে পারবো না। ওনার কথায় পরি চলে যায়। কিন্তু পরি সবসময় চাইতো মেরি আপু যেন ওনার স্বামীকে ছেড়ে চলে যায়। পরি কিন্তু জোর করতো না, মেরি আপুর কোনো ক্ষতিও করতো না, শুধু চাইতো আপু যেন ওনার স্বামীকে ছেড়ে চলে যায়। পরে পরি ওনার স্বামীর সাথে থাকবে, সংসার করবে। এভাবে চলতে থাকে সময়। একদিন মেরি আপু একটা বুদ্ধি করে উনি ইচ্ছে করে ওনার স্বামীর সাথে ঝগড়া করে আলাদা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। উনি দেখতে চায় আসলে পরি কি করে। উনি স্বামীর সাথে ঝগড়া করে আলাদা শোয়ায় পরি ওনার স্বামীর কাছে আসে আর ওনাকে তার সাথে নিয়ে যেতে চায়। এমন অবস্থায় মেরি পরীকে বলে, তুমি ওকে কোথাও নিয়ে যেতে পারবা না, উনি আমার স্বামী। তুমি কেন এমনটা করছো? তুমি আমাদের কাছে আসো, আমার স্বামীকে তুমি পছন্দ করো। এটা জানার পরও আমি কখনো কোনো হুজুর বা কবিরাজের কাছে যাইনি। আমি কোনো হুজুর বা কবিরাজের কাছে গেলে তোমার ক্ষতি করতো। আমি তোমাকে বোন বলে মানি, তুমিও আমাকে বোন বলে মানো। আমি তোমার বোন হয়ে বলছি, তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমার স্বামীকে ছেড়ে চলে যাও। তখন আপুর কথায় পরি তখনকার মতো চলে যায়। এভাবে চলে যায় কয়েক মাস। কয়েক মাস পর মেরি আপুদের সাথে শুরু হয় একটা ঘটনা। কি যেন আপুদের ঘরটা নোংরা করে চলে যায়। ঘর নোংরা করায় আপু ওনার স্বামীকে বলে একটা অন্যরকম ব্যবস্থা করতে শুরু করলো। আপুর স্বামী কি করে জানেন? তখন মেরি আপু যখন পরীর এসব কর্মকাণ্ডের কথা তার হাজবেন্ডকে বলে, দেখেছো,
পরী, সেই জান্নাত পরী আবার এতগুলো মাস পরে আবার এসছে। এই যে রান্না বান্না সবকিছুকে এলোমেলো করে খাওয়া দাওয়া করে নিজের মতো করে সব এলোমেলো করে যাচ্ছে, ঝামেলা করছে। এগুলো কি বলো ঠিক? কিভাবে কি করা যায়? তুমি একটা কাজ করো। তখন তার হাজবেন্ড জান্নাত পরীকে ডাকে। জান্নাত পরীকে জিজ্ঞেস করে, কেন এমনটা করছো? তখন পরী বলে, তোমরা আমাকে ভুল বুঝছো। আসলে আমি তোমাদের ঘর নোংরা করছি না। এটা করছে একটা জিন। তোমাদের উপর একটা জিনের নজর পড়ায় ও এমনটা করছে। তবে তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এরপর জান্নাতপুরি চলে যায়। ও চলে যাবার পর কয়েকদিন কিছু ঘটে না। কয়েকদিন পর আপুর স্বামীর সাথে আপুর একটা ঝগড়া হয়। তখন আপু ওনার সন্তানকে ওনার কাছে রেখে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সেদিন রাতে ওনার কেন জানি বারবার মনে হতে থাকে ওনাকে কেউ মেরে ফেলতে চায়। উনি ওনার পাশে কাউকে অনুভব করেন। মনের মধ্যে এমন সন্দেহ হওয়ায় আপু ওনার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। আপনার মা-বাবাকে বলে, "মা, আমাকে মনে হয় কেউ মারতে চায়।" কিন্তু আপুর কথা কেউ বিশ্বাস করে না। এদিকে আপু আয়নার সামনে যেতে দেখেন তার গলার মধ্যে আঙ্গুলের দাগ। মানুষের গলা টিপে ধরলে যেমন দাগ হয় তেমনটা। গলায় এমন দাগ দেখে উনি সবাইকে দেখালে সবাই বিশ্বাস করে। তখন আপুকে নিয়ে যাওয়া হয় ওনার ওই ফুপুর কাছে, যিনি কবিরাজ। ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আপুকে সামনে বসিয়ে রুকিয়া করেন। উনি আপুকে সামনে বসিয়ে রুকিয়া করে বলেন, আপুর স্বামীকে কোনো এক আত্মীয় আপুর স্বামীকে কালো জাদু করছে। ওই আত্মীয় আপুর স্বামীর ক্ষতি করতে চায়, মারতে চায়। কিন্তু আপুর স্বামীর কাছে তো জান্নাত পড়ে থাকে। আপুর স্বামীর ক্ষতি করতে না পেরে সে জিন আপুকে মেরে ফেলতে আসছিল। যাই হোক, এরপর আপুর ফুপু আপুকে ঝাড়ফুঁক দেন। এই ঘটনার পর আপুর সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। এভাবে কেটে যায় কয়েকটা বছর। জান্নাত পরী কিন্তু এখনো মাঝে মধ্যে আসে আপুর স্বামীর কাছে। জান্নাত পরী আপুর স্বামীকে আবার তার রাজ্যেও নিয়ে যেতে, বিয়ের দাওয়াত খেতে, কিন্তু আপু ওনার স্বামীকে কোনোভাবে যেতে দেয় না। এভাবে চলছে মেরি আপু ও তাদের সংসার। জান্নাত পরী এখনো আসে তাদের কাছেই। এখনো টুকটাক ঘটনা ঘটে। এই বলে আপু ঘটনাটা বলা শেষ করছেন। উনি বলছেন ওনার জানা আরেকটা সত্য ঘটনা আছে, যেটা উনি সামনে আমাদেরকে পাঠিয়ে দিবেন। প্রিয় লিসেনার, আমি কিন্তু মূলত গল্প লিখি। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমার লেখা গল্পগুলো আপনারা শোনেন। আমি কিন্তু অনেক পরীর গল্প লিখি। কিন্তু এরকম একটা বাস্তব পরীর ঘটনা শুনে আমিও বেশ অবাক হয়েছি। আমারও বেশ ভালো লেগেছে। এরকম ঘটনা তাহলে হয়। মিডিয়াপুর পাঠানো ঘটনাটা আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিবেন। আমি চলে যাচ্ছি একটা হিম করা জিনের ঘটনায়। তবে এই জিনের ঘটনায় যাবার আগে একটু করে বলে রাখি, আপনাদের কারো সাথে বা কিংবা আপনাদের আত্মীয়-স্বজনদের মধ্যে এমন কি কোনো ঘটনা ঘটেছে? কোনো পরী এসে ক্ষতি করে না, কিন্তু কাউকে ভালোবাসে, তার কাজ করে দিয়ে যায়। তার সবকিছুর জন্য তাকে অন্যভাবে চায়, মানুষের মতো। হয় না যে মানুষের মধ্যে আমরা মানবজাতিরা একে অন্যকে ভালোবাসলে প্রচণ্ড পরিমাণে তাকে ওই নিঃস্বার্থ ভালোবাসার জায়গা থেকে আমরা অনেক কিছু করি। তাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। এমন কোনো ঘটনা আছে কি? বা পরী এমন কাউকে এমন কোনো ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, দূর থেকে সবসময় আসে, দেখা করে, তার সবকিছুর মধ্যে খেয়াল রাখে? এমন কোনো ঘটনা থাকলে সেই ঘটনাটা শেয়ার করতে পারেন এবং সেই ঘটনার কোনো অংশবিশেষ লিখে জানাতে পারেন। পরবর্তী কোনো একটা এপিসোডে আপনাদের গল্প এটা শেয়ার করা হবে। চলে যাচ্ছি তাহলে হিম করা, গা হিম করা একটা জিনের ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই। আমার নাম রিফাত। আমার বাসা নরসিংদী। আজ আমি আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক বাস্তব ঘটনা শেয়ার করছি। যখন ঘটনাটি ঘটেছিল তখন আমি আর আমার মা বাবার সাথে শহরে থাকতাম। বাবা চাকরি করত আর আমি পড়ালেখা করতাম। ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। আমার দাদা আমাদের গ্রামের মসজিদের একজন ইমাম ছিলেন। খুবই বুজুর্গ লোক। সবাই ওনাকে খুব পছন্দ করতেন। খুবই ফরেজগার। ওনাকে সবাই অন্যরকম ভাবে সম্মান করতেন। কারণ উনি কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হতেন না। নামাজ কালেমা করতেন এবং একজন যেহেতু ইমাম ছিলেন, সেহেতু তার জন্য সবাই ওনাকে বিশেষভাবে দেখত। যেহেতু তিনি একজন ইমাম, তাই তিনি কিছুটা ঝাড়ফুঁক, কবিরাজি ইত্যাদি জানতেন। এমনকি তিনি জিন বন্দী পর্যন্ত করতে পারতেন। তো দাদার ঘরের সামনে একটা হিজল গাছ ছিল। আমাদের গ্রামে প্রচলিত যে ওই হিজল গাছে নাকি জিন থাকে। সবার মতো আমার দাদাও জানতেন যে ওই জিন থাকে নাকি ওই গাছটাতে। অনেকে বলেছিল ওই গাছটা কেটে ফেলতে, কিন্তু দাদা বলতেন ওরা তো আমার কোনো ক্ষতি করেনি, তাহলে আমি ওদের ঘর ভাঙবো কেন? সেই ভাবনাটাই ছিল দাদার সবচেয়ে বড় ভুল। একদিন আমার দাদি রাতে ফজরের নামাজ পড়ার জন্য উজু করতে বের হয়। উজু করার জন্য গোসলখানায় যেতে হয়। যেহেতু গ্রামের বাড়ি, তাই গোসলখানা একটু দূরে।
একদম হিজল গাছের নিচে। দাদি অজু করতে গোসলখানায় ঢুকে তখনই এক দুষ্টু জিন দাদিকে এমন এক থাপ্পড় দেয় যে দাদি একেবারে বোবা হয়ে যায়। দাদি ২-৩ দিনের জন্য বোবা হয়েছিল। ২-৩ দিন পর দাদি একটু কথা বলতে পেরেছে। এদিকে দাদা যেই শুনেছে দাদিকে হিজল গাছের নিচে কে যেন থাপ্পড় মেরেছে, দাদা তো সাথে সাথে বুঝে ফেলে এই কাজটি সেই গাছে থাকা দুষ্টু জিন করছে। সে জিন দাদিকে থাপ্পড় মারায় দাদা তো রেগে আগুন। দাদার সাথে সাথে সেই হিজল গাছের নিচে যায়। সেখানে গিয়ে দাদা ওই জিনদের বলে, এই দুষ্টু জিন, তোরা কেন এরকম করলি? তোদের কি ক্ষতি করেছিল আমার স্ত্রী? আমি কি কোনোদিন তোদের কাছে হাত দিয়েছিলাম? দেইনি তো। তাহলে কেন এরকম করলি? দাদার কথা জবাবে সেই জিনেরা দাদার সাথে কথা বলছে। দাদা ওদের সাথে তর্ক করছেন। দাদা সেই জিনদের সাথে তর্ক করার সময় চারিদিকে ভয়ানক শব্দ হচ্ছিল। তখন যেন মনে হচ্ছিল কেউ ঘরবাড়ি ভেঙে ফেলছে। এরকম দৃশ্য দেখে দাদা রেগে ওদের মধ্যে একটা জিনকে বন্দি করে ফেলে। একটা জিনকে বন্দি করতে দেখে সেই গাছে থাকা সমস্ত জিন পালাতে থাকে। কিন্তু একটা জিন সেখান থেকে পালানোর আগে দাদাকে বলে যায়, এর ফল খুব খারাপ হবে। তোকে আমি বাঁচতে দেব না রে বুড়ো, তোকে আমি বাঁচতে দিব না। এদিকে দাদার হাতে বন্দি হওয়া জিনটা দাদাকে বারবার বলছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, আমি আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে ছেড়ে দাও। ওর কথায় দাদা বলে, তোর কোনো মাপ নেই। দাদার কথায় সে জিনটা রেগে গিয়ে বলে, দেখ বুড়ো, তুই আমাকে বেশি দিন কিন্তু আটকে রাখতে পারবি না। এভাবে যেভাবেই হোক না কেন আমি কিন্তু কোনো কলা কৌশল করে বের হবই। ভালোই ভালোই বলছি, আমায় ছেড়ে দে। আমায় ছেড়ে দিলে আমি কোনো ক্ষতি করব না, তোর থেকে দূরে চলে যাব। আমরা আমাদের সঙ্গী সাথী সবটা মিলেই দূরে চলে যাব, তোর কোনো ক্ষতি করব না। যদি আমাকে না ছাড়িস, নইলে কিন্তু তোকে আমি তোকে আমি বাঁচতে দিব না। বাঁচতে পারবি না আমার হাত থেকে। কিন্তু দাদা তো নাছোড় বান্দা। না, সেই জিনের হুমকিতে দাদা ওকে ছাড়ার মানুষ না। দাদা তো জেদ ধরেছিল। দাদা ওই জিনটাকে আমাদের ঘরের এক পাশে একটা পুরাতন রান্নাঘর ছিল, সেই রান্নাঘরের একটা বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল। কিন্তু সেদিন দাদার একটা সবচেয়ে বড় ভুল ছিল, সেই জিনটাকে সেই পুরাতন রান্নাঘরে রেখে দরজা খুলে আসা। দাদার মেয়ে মানে আমার ফুপির একটা মেয়ে ছিল। তার বয়স 13 বছর। সে কিসের জন্য যেন ওই ঘটাতে গিয়েছিল। এদিকে দাদা যেই বাক্সে ওই জিনটাকে বন্দি করে রেখেছিল, ওই বাক্সটা ছিল ওই মেয়ের মানের আমার ফুপির মেয়ের। সে যেই বাক্সটাই আনতে গিয়েছিল, সে তো আর জানতো না যে ওই বাক্সের ভিতর বোতলে জিনকে বন্দি করে রাখা আছে। এদিকে দাদাও জিনটাকে বন্দি করার পর কাউকে কিছু বলেনি। যাই হোক, সে ওই ঘরে গিয়ে দেখে ওর বাক্সে একটা বোতল। বাক্সের ভিতরে বোতল দেখে সে আগে পিছে না ভেবে সেই বোতলটা খুলে ফেলে। আমার ফুপির মেয়ে বোতলটা খোলার পর সে জিনটা মুক্ত হয়ে যায়। সে জিন মুক্ত হওয়ার পর থেকে শুরু হয় সে জিনের তাণ্ডব। সে জিনটা বোতল থেকে মুক্ত হয়ে মেয়েটিকেও একেবারে আধা মরা বানিয়ে দেয়। আধা মরা বানানোর পর ওকে আমাদের বাড়ির হিজল গাছের উপর উঠিয়ে রাখে। সে জিনটা ওকে হিজল গাছে রাখার পরে সে কিছুক্ষণের জন্য চলে যায়। এদিকে ফুপির মেয়েকে সবাই খোঁজাখুঁজি করে, কিন্তু খুঁজে পায় না। সবার মতো দাদিও খুঁজতে খুঁজতে কি ভেবে যেন সেই হিজল গাছের দিকে যেতে দেখে ফুপির মেয়ে গাছের উপর অজ্ঞান হয়ে শুয়ে আছে। এখানে একটা আশ্চর্য বিষয় আছে। ওকে গাছে দেখতে পেয়ে দাদি সবাইকে ডেকে আনে ওকে নামানোর জন্য, কিন্তু কেউ গাছ থেকে ওকে নামাতে পারে না। পরে দাদা বাজার থেকে এসে দেখে এই অবস্থা। এটা দেখার পর তিনি বুঝে যান যে এটি সেই জিনের কাজ। দাদা এটাও বুঝে যায় যে ফুপির মেয়ে নিশ্চয়ই সেই জিনটাকে মুক্ত করে দিয়েছে। ফুপির মেয়েকে গাছে দেখে দাদা কয়েকটি দোয়া পড়ে পানিতে ফুঁক দেয়। তারপর আমার এক ভাই গাছে ওঠে। ওই পানিটি মেয়েটির গায়ে দিতেই মেয়েটি মাটিতে পড়ে যেতে থাকে। ও পড়ে যাচ্ছে দেখে আমাদের এক কাকা তাকে ধরে সাবধানে নিচে নামান। এরপর ফুপুর মেয়েকে সবাই ধরাধরি করে ঘরে নিয়ে যায়। ওকে ঘরে যাওয়ার সময়ই সেই দিন রাতের ঘটনা। রাত হতে শুরু হয় এক ভয়ঙ্কর কাহিনী, ভয়ঙ্কর দৃশ্য। রাত হতে শুরু হয় সে জিনের ভাঙচুর এবং তাণ্ডব। বাহির থেকে কে যেন দাদাকে ডাকতে থাকে, যেন মনে হচ্ছে কেউ ঘর ভেঙে ফেলছে, আবার গাছ ভেঙে আমাদের ঘরের উপর ফেলছে। তখন মনে হচ্ছিল বাইরে ঝড় হচ্ছে। এমন পরিস্থিতিতে দাদা বাইরে না গিয়ে দরজা শক্ত করে লাগিয়ে ঘরে থেকেই দোয়া দরুদ পড়তে থাকে। এরকম ভাবে সারা রাত চলতে থাকে। দাদা বুঝতে পারেন বাহিরে যত যাই হোক ঘর থেকে বের হওয়া যাবে না। এভাবে সারা রাত চলার পর ফজরের আজান হয়। আজান হবার সাথে সাথে সব শান্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেদিন কেউ ঘুমাতে পারেনি। পরিবারের সাথে এরকম কিছু ঘটায় পরের দিন দাদা তার থেকে এক বড় কবিরাজের কাছে যায়।
বড় কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ খোঁজ খবর নিয়ে দাদাকে বলে, ভাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনি ওদের রাগিয়েছেন, জেদ করে ওদের মধ্যে একজনকে বন্দি করছেন। বন্দি না করে তখন যদি ওই জিনটাকে ছেড়ে দিতেন, তাহলে আর এরকম হতো না। এখন আর কিছু করার নেই ভাই, যা ভুল করার তো করেই ফেলেছেন। এখন এটা আমি কেন, অন্য কোনো কবিরাজও এটা আটকাতে পারবে না, কারণ তারা খুব রেগে আছে। আপনার প্রতি ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার পরিক্রমায় তারা সবাই একজোট হয়ে আপনার উপর আক্রমণ চালাচ্ছে। আপনার পুরো পরিবারকে ধ্বংস করার নিমিত্তে তারা কাজ চালানোর অভিপ্রায় করছে। আপনি কিছু করতে পারবেন না। সেই কবিরাজের কথায় দাদা বলে, আরে ধুর, এরা আমার কিছু করতে পারবে না। দাদার কথায় সেই কবিরাজ বলে, দেখুন, এরা কোনো সাধারণ জিন নয়, এরা অনেক শক্তিশালী ও ভয়ঙ্কর জিন। আপনি আমার কাছ থেকে এই তাবিজটা নিয়ে যান, আপনার ভালো হবে। কিন্তু দাদা কোনো তাবিজ আনেনি। দাদা কবিরাজের ওখান থেকে এমনি এমনি ফিরে আসে। সেই কবিরাজের ওখান থেকে আসার পর দাদা তো আসলে খুব একটা পাত্তা দেয়নি সেই কবিরাজকে, কিন্তু সেখান থেকে এমনি এমনি চলে আসে। কিন্তু আসার পরই আসলে গত রাতের মতো এই রাতে আবার শুরু হয় তাণ্ডব। এবার আগামীকালের থেকে আরো বড় এবং ভয়ানক ভাবে ওরা তাণ্ডব চালায়। মনে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ দেখানোর ভয় ভয় খেলা চলতে থাকে। বাইরে থেকে ওরা এতটা ভয় দেখা যে তখন মনে হয় ওরা দরজা ভেঙে ঘরে ঢুকবে। টিন, চাল সব যেন উজাড় করে ফেলছে। মনে হচ্ছে উপর থেকে বোমাবাজি হচ্ছে। তখন এত জোরে বাতাস হচ্ছিল যে মনে হচ্ছে ঘরটা এবার উড়িয়ে নিয়ে যাবে। তারা ভেঙে ফেলবে সব। হায়নাদের মতো চিৎকার চেঁচামেচির একটা ভয়ঙ্কর কেমন যেন অতিষ্ঠ একটা আওয়াজ। এসব দেখে দাদার সহ্য করতে না পেরে তিনি নিজে এবার রেগে মেগে ঘর থেকে বের হয়। দাদি অনেক চেষ্টা করেছিলেন দাদাকে আটকানোর, কিন্তু দাদা কোনো কথা না শুনে তিনি বেরিয়ে যায় বাহিরে। উনি বাহিরে বেরোতে একটা শব্দ হয়, কেউ যেন বলে, তোকে তোকে তোকে, হাহারে, তোকে তো ঘরে বের করে ফেললাম রে। এবার তোকে 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 কে বাঁচাবে রে? তুই কিভাবে বাঁচবি? ওদের কথায় দাদা বলে, তোরা আমার কিছু করতে পারবি না। এ বলে দাদা দোয়া দুরুদ পড়ে সেই জিনগুলোকে কিছুক্ষণ আটকাতে পারলেও বেশিক্ষণ আটকাতে পারেনি। কারণ সেখানে একটা দুইটা জিন না, অসংখ্য জিন ছিল। সেই জিনগুলো দাদাকে অনেক আঘাত করে। শুধু আঘাত করে না, দাদাকে সেই হিজল গাছে উঠিয়ে নিচে ফেলে দেয়। দাদাকে লাঠি দিয়ে পেটানো হয়। আবার দাদাকে হিজল গাছে কিছুক্ষণ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখাও হয়। দাদাকে এভাবে কষ্ট দেয়। আর জিনগুলো বলে, তোকে এত তাড়াতাড়ি মারবো না রে, তোরে এত তাড়াতাড়ি মারবো না। তোকে তো এক মুহূর্তে মারতে পারি, কিন্তু তোকে আরো শাস্তি দিব। এই বলে ওরা দাদাকে আরো আঘাত করতে থাকে। ওদের আঘাতে দাদা প্রায় মরা মরার মতো হয়ে যাচ্ছিল। তখনই আল্লাহর রহমতে ওই যে বড় কবিরাজ যার কাছে দাদা গিয়েছিল, সেই কবিরাজ আমাদের বাড়িতে এসে হাজির হন। তিনি এসেই দোয়া পড়তে থাকেন। উনি এসে দোয়া পড়ার কিছুক্ষণ পর ওই জিনগুলো চলে যায়। ওরা চলে যাওয়ার পর দাদাকে ধরে ঘরে নিয়ে আসা হয়। এই ঘটনার পর আমাদের ডাকা হলো। আগেই বলছিলাম, আমি মা বাবা আমরা ঢাকায় থাকতাম। ওরা আমাদের ঢাকার পর আমরা সবাই আমাদের গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে এসব ঘটনা শুনতে পাই। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়। ওই ঘটনার পরের দিন রাতে আবার শুরু হয় সেই জিনদের অত্যাচার। রাত হলে ওরা এসে ভয় দেখায়, বাইরে থেকে ভয়ঙ্কর ভাবে আওয়াজ করে। এদিকে সেই বড় কবিরাজ জানতেন এরকম হবে, সেই জিনেরা আবার আসবে, তাই তিনি ওই দিন বাসায় যাননি, আমাদের এখানেই থেকে যায়। সেদিন রাতে আমি ওই জিনের ভাঙচুরের শব্দ আর ভয়ঙ্কর শব্দ শুনে জ্ঞান হারিয়ে ফেলি। কারণ এগুলো কখনো আমি আগে শুনিনি, আমি দেখিনি। আমার জ্ঞান ফিরে সকালে। আমার জ্ঞান ফিরলে আমি শুনতে পাই কোনো মতেই ওই কবিরাজ আমার দাদাকে বাঁচায়। রাতে কয়েকটা জিন নিয়ম ভেঙে ঘরে ঢুকে আমার দাদাকে তুলে নিয়ে যাচ্ছিল। তখন উনি অনেক কষ্ট করে দাদাকে বাঁচায়, কিন্তু দাদাকে সেদিনও অনেক আহত করে। দাদার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়, সেদিন আরো কবিরাজ আসে আমাদের বাড়িতে। আরো কবিরাজ এসে বাড়িটা বন্দি করে দিয়ে চলে যায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। ওই দিনগুলো আমার দাদাকে শেষ করেই শান্ত হয়। সেই দিনগুলো দাদাকে মেরে ফেলে। দাদা মারা যাওয়ার পর আমাদের সাথে নতুন করে তেমন কিছু ঘটেনি, সব স্বাভাবিক হয়ে যায়। আমার দাদা নিজের জীবন দিয়ে সেই জিনগুলোর হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করলো। নিশাদ ভাই, এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। অনেক ধন্যবাদ রিফাত ভাই, আপনার দাদার সাথে ঘটা মর্মান্তিক একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, এখন চলে যাচ্ছি একটা পুকুর কেন্দ্রিক একটা জিনের ঘটনায়।
আসসালামু আলাইকুম নিশাদ ভাই। আশা করি ভালো আছেন। আমার জানা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা সম্পূর্ণ সত্য। আপনারা চাইলে খোঁজ করে সত্যতা যাচাই করতে পারেন। ঘটনাটি রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পিছনের পুকুরের একটা স্থানে। ঘটনাটা আজ থেকে প্রায় ৬ মাস আগে ঘটেছে। কিছু ছেলে বন্ধুরা মিলে সেই মাঠে ফুটবল খেলতে যায়। ছেলেগুলো সবাই ক্লাস 8 বা 9 এর ছাত্র। তারা সব বন্ধুরা মিলে সেই মাঠে ফুটবল খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে। ফলে তারা নিজেদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। এমন অবস্থায় তাদের মধ্যে একজন ছেলে বলে, চলো সবাই মিলে নদীতে গোসল করি। নদীটা হলো পদ্মা নদী। কিন্তু নদীর স্রোত দেখে কেউ নদীতে নামতে চায় না। তাই তারা সবাই মিলে ঠিক করে যে সবাই পুকুরে গোসল করবে। কথা মতো সেটাই করা হয়। সবাই মিলে তারা পুকুর পাড়ে চলে যায়। কিন্তু পুকুরটা খুব গভীর হওয়ায় সবাই ঠিক করে তারা গোসল করবে না। তারা শুধু হাত মুখ ধুয়ে উঠবে। কিন্তু তাদের মধ্যে একজন ছেলে যে গোসল করার প্রস্তাব দিয়েছিল সে বলে, আমি গোসল করব কারণ সে খুব ভালো সাঁতার কাটতে পারে। কথাটা সেই ছেলেটা তার জামা খুলে পুকুরে ঝাঁপ দেয় আর সাঁতার কাটতে থাকে। এদিকে বাকি সব বন্ধুরা মিলে পুকুরের পাড়ে হাত মুখ ধুয়ে উঠছে। ওদিকে হঠাৎ করেই পুকুরের সাঁতার কাটতে থাকা ছেলেটা পুকুরের মাঝখানে চলে যায় আর পানির মধ্যে ছটপট করতে শুরু করে। ওর এই অবস্থা থেকে প্রথমে সবাই মনে করে ও মজা করছে। কিন্তু তারপরে সে চিৎকার করে বলতে থাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, আমি তলিয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। ওর চিৎকার শুনেও ও ডুবে যাচ্ছে দেখে বাকি সব বন্ধুরা সবাই পুকুরে ঝাঁপ দেয় আর ওর কাছে যেতে থাকে। কিন্তু ওর কাছে যেতে যেতেই ও সম্পূর্ণ ডুবে যায়। ও ডুবে যাওয়ায় সব বন্ধুরা মিলে তাকে খুঁজতে থাকে। কিন্তু ওকে খুঁজে পাওয়া যায় না। ওকে খুঁজে না পেয়ে তারা সবাই মিলে পাশের বিল্ডিং এর কাজ করার কিছু মিস্ত্রিদের ডাক দেয়। ওদের ডাকে সব মিস্ত্রি আসে। তারপর তারা সবাই মিলে আবারও তাকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। ওকে খুঁজে না পেয়ে তারপর সবাই মিলে সেই ছেলের বাসায় খবর দেয়। ছেলের বাড়িতে খবর দেয় সেই ছেলের পরিবার পুলিশ আর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে পুকুরে ডুব দিয়ে সে ছেলের লাশ উদ্ধার করে। এদিকে যারা ওই ছেলেটার লাশ পুকুর থেকে তুলেছিল ওদের কাছে শুনে জানা যায় রহস্যময় ভাবে ছেলেটার লাশটা পানির নিচে খুব সুন্দর করে দাঁড় করানো ছিল। মনে হচ্ছে সে দাঁড়িয়ে আছে। আর তার লাশ পানি থেকে তুলে আনার পর লাশের পায়ে কিছু হাতের দাগ দেখা যায় আর তার মুখের মধ্যে লতা পাতা পাওয়া যায়। এই ঘটনার পর খোঁজ খবর করে জানা যায় সেই পুকুরের আগেও এরকম ঘটনা ঘটেছে। নতুন করে এরকম ঘটনা ঘটায় সবাই ওই পুকুরটাকে এড়িয়ে চলতো। কেউ কোনো কারণ ছাড়া সেই পুকুরে নামে না। পুকুরটাকে এড়িয়ে চলা এটা নিশ্চয়ই ভালো একটা ব্যাপার ছিল। কিন্তু পরবর্তী কোনো একটা ঘটনা নিশ্চয়ই এমন ভয়ঙ্কর ভাবে আসে যেটা একদম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো। এর কয়েকটা দিন পরে ছোট্ট একটা বাচ্চা হাঁটার মতো উপযোগী বাবা মায়ের সাথে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু অদ্ভুত কারণে কিছু একটা দেখে মেবি ফুল বা কিছু একটা ফুল শাপলা ফুল হতে পারে, সেটা ফুটেছিল হয়তো, সেটা তাকে আকর্ষণ করে। সেই বাচ্চাটা পুকুরে সেই ফুলটা নিতে সেই পানির কাছে যায়। অমনি লতা পাতা মোড়ানো সেই শাপলা গাছের সাথে তার পরবর্তীতে লাশ ভাসা অবস্থায় পাওয়া যায়। নিষাদ ভাই, ঘটনার সাথে এই ঘটনা সম্পূর্ণ সত্য। আর কেউ চাইলে রাজশাহী জেলাতে গিয়ে খোঁজ করতে পারেন। অনেক ধন্যবাদ রায়হান ভাইকে খুব চমৎকার একটা পুকুর কেন্দ্রিক সত্য ঘটনা আমাকে পাঠানোর জন্য। আশা করি ঘটনাটা সবার ভালো লেগেছে। ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। আমি চলে যাচ্ছি নতুন আরেকটা জিনের ঘটনায়। এই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ববিতা, এটা ছদ্মনাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কখনো গল্প বা ঘটনা লিখিনি নিশাদ ভাই, আপনি একটু সাজিয়ে নিবেন। আমি ঘটনাটা বলছি। একদিন আমার দাদি চুলায় রান্না করতে যায়। রান্না করতে যাওয়ার পর দাদি দেখেন একটা ছোট্ট বাচ্চা, গায়ে কোনো কাপড় নেই। সেই বাচ্চাটা দাদিকে বলছে আগুন জ্বালাবে না। বাচ্চাটার মুখে কথাটা শুনে দাদি বলে, তুই কে, এখান থেকে চলে যা, তোর দাদুকে ভাত দিতে হবে না হলে বকা দেবে। দাদির কথায় তখন ছেলেটা বলল, আমি যাব না। ওর কথায় তখন দাদি খুব রেগে যায় আর বলে, যাবি নাকি পিটাবো। দাদির কথায় তখন ছেলেটা চলে যায়। এভাবে দাদি রোজ রান্না করতে যাওয়ার সময় সেই ছেলেটাকে দেখে ছেলেটার সাথে কথা বলে গল্প করে। এভাবে ছেলেটাকে দেখতে দেখতে ভালোবেসে ফেলে। একদিন দাদি ভাত রান্না করতে গেলে তখন দাদু বোন দেখে দাদি যেন কার সাথে কথা বলছে। দাদুর বোনের নাম সাজি। দাদি কারোর সাথে কথা বলতে দেখে সাজি বলছে, ভাবি তুমি কার সাথে কথা বলছো। তখন দাদি বলে, তুই দেখছিস না আমার সামনে ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে,
ওর সাথে কথা বলছি। তখন সাথী বলল, কই, এখানে তো কেউ নেই, কাউকে তো দেখছি না। ভাবি, তুমি আমাকে ভয় দেখাচ্ছ তাই না? সাজির কথায় তখন দাদি বলল, না, তোকে কেন ভয় দেখাবো? এই বলে দাদির সামনে থাকা সেই ছোট ছেলেটাকে দাদি বলল, তোকেও দেখছে না কেন? দাদির কথায় সে ছেলেটা বলে, এখন দেখছে না। তখন সাজি খেয়াল করে, এখন ভাবির সামনে সে ছেলেটা। তখন সাজি বলল, তুই কে রে? তখন ছেলেটি বলল, আমি তোমাদের ভাই। ছেলেটার কথায় সাজি খেয়াল করলো ছেলেটির ছায়া নেই। এটা দেখে সাজির বুঝতে আর বাকি রইল না, এটা মানুষ না, এটা অন্য কেউ। তখন সাজি বলল, তুই এখান থেকে চলে যা, নইলে তোর খবর আছে কিন্তু। সাজির কথায় তখন ছেলেটা বলল, যাব না, কি করবি? ছেলের কথায় সাজি লাঠি নিয়ে এসে তাকে দৌড়ানি দেয়। ছেলেটা সাজির দৌড়ানি খেয়ে দৌড়াতে দৌড়াতে বাঁশবাগান পর্যন্ত গিয়ে বাতাসে মিশে যায়। এই দৃশ্য দেখে সাজি সেখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে আসায় দাদি বলল, তুই দৌড়ালি কেন, নিষ্পাপ একটা বাচ্চা। তখন সাজি বলল, ও মানুষ না, ও একটা জিন। সাজির কথায় দাদি বলে, আমি বিশ্বাস করি না। তখন সাজি বলল, ও যে তোমার পাশে দাঁড়িয়েছিল, ওর ছায়া আছে কি? দেখো, ওর কোনো ছায়া নেই, ও তোমাকে মারতে এসেছে। সাজির কথায় দাদি বলল, আরে ধুর, তোর ধারণা মিথ্যা। এই কথাগুলো বলে চলে যাচ্ছে দাদি। এমন সময় সাজি দাদি বলল, দেখে নিও, একদিন এই ছেলেটা তোমার প্রাণটা কেড়ে নেবে। এই বলে সাজিও চলে গেল। এদিকে এভাবে প্রত্যেকদিন দাদি ছেলেটার সাথে কথা বলতো। এভাবে চলে যায় 4-5টা বছর। এই 4-5 বছরে তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি। 4-5 বছর পর হঠাৎ একদিন দাদি ছেলেটাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবু, তুমি বড় হচ্ছ না কেন? তোমাকে 4 বছর থেকে যেরকম দেখছি এখনো তেমনি আছো। সেদিন রাতটা ছিল পূর্ণিমার রাত। দাদির কথা শুনে ছেলেটি হাসতে লাগলো জোরে জোরে। ওর হাসি দেখে দাদি বলল, তুমি হাসতেছো কেন? এদিকে তখন দাদি বাড়িতে একা ছিল। দাদির কথায় ছেলেটা বলে উঠল, আমি এখন বড় হব। ছেলেটার কথায় দাদি বলল, মজা করো না তো। তখন ছেলেটা বলল, দেখবে আমি কত বড় হব। এই বলে ছেলেটি দাদির সামনে আসতে আসতে একটা লম্বা হয়ে গেল, অনেক লম্বা। এটা দেখে দাদি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন সে ছেলেটা বলল, ওরে বুড়ি, তোর ননদ ঠিকই বলেছিল, তুই বিশ্বাস করিসনি। আমি মানুষ না, আমি জিন। আমি একটা খারাপ জিন, আমি একটা প্রেতাত্মা। এখন দেখ, আমি তোকে মেরে তোর রক্ত খাবো রে, আমি তোর রক্ত খাবো। এই বলে সে জিনটা দাদিকে মেরে সেখানে রেখে যায়। এদিকে সকালে দাদি ঘুম থেকে উঠছে না। এটা দেখে দাদা মনে মনে ভাবে, ও হয়তো আমার সাথে রাগ করেছে রাতে বাড়িতে আসেনি বলে। কথাটা বলে দাদা দাদিকে ডাকতে গেছে। দাদা দাদির গায়ে ধাক্কা দিয়ে দেখলো দাদি নড়ছে না। এটা দেখে দাদা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। এমন সময় বাড়ির সবাই এসে হাজির। পরিবারের সদস্য হচ্ছে বাবা, তারা 4 ভাই 3 বোন। অনেকদিন আগে ও জিনটা আবার আমার মেজো চাচ্চুর উপর নজর দিয়েছিল। আর 1 বছর পরে আবার চাচ্চুকে মেরে ফেলেছিল ওই জিনটা। এখন আবার দাদিকে মেরে ফেললো। গ্রামের অনেকেই বলে সেই জিনটা হচ্ছে আমাদের গ্রামের একটা মহিলার ছেলে। ছেলেটিকে মেরে ফেলা হয়েছিল কারণ মহিলাটির বিয়ে হয়নি। তখনই অবিবাহিত সময়ে তার সন্তান হয়েছে অবৈধ মেলামেশার কারণে। অবিবাহিত অবস্থায় সন্তান হলে তো সমাজে মুখ দেখাতে পারবে না, এই ভেবে মহিলাটির মা মহিলাটির ছেলেটাকে জীবিত অবস্থায় গলা টিপে হত্যা করে এবং কাউকে না জানিয়ে জানাজা না দিয়ে কবর দিয়ে ফেলে। তখন থেকে অনেকেই সেই বাচ্চাটিকে খারাপ আত্মা, খারাপ জিন বলে চেনে। অনেকে মনে করে বাচ্চাটিকে এভাবে মেরে ফেলার কারণে ও খারাপ জিন হয়ে গেছে। ওকে অনেকেই দেখতো পথে ঘাটে বাঁশঝাড়ে নানা সময় মানুষকে আতঙ্কিত করত, দৌড়ানি দিত, খিটখিটে কিলকিবলি হাসতো। কিন্তু আমাদের পরিবারের উপর একে একে কয়েকটা ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষ এই ঘটনাটাকে বড়ভাবে আমলে নেয়। এই বলে জেসমিন আপু গল্পটি শেষ করেন। প্রিয় লিসেনার, আমি যতদূর জানি মানুষ মারা যাবার পর সে কখনো ফিরে আসে না, আর আসবেও না। আমরা মূলত মারা যাওয়া মানুষের রূপে যাদের দেখি এরা হলো কারেন জিন ও দুষ্টু জিন। মানুষ মারা যাওয়ার পর ফিরে আসে না। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এপিসোডের ঘটনাগুলো? আজকের বলা কোনো ঘটনাটা আপনাদের কোন ব্যাপারটা আপনাকে বেশি নজর কেড়েছে, আপনার হৃদয়টাকে নাড়িয়েছে, ভালো লেগেছে, জানাবেন কমেন্ট বক্সে।
আমি আপনাদের সাথে আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। কিন্তু এই গল্প শেষ করার আগে আরেকটা ছোট্ট ঘটনা আছে যেটা মোসাম্মদ মরিয়ম আপুর সাথে ঘটনাটা। মরিয়ম আপুর বাসা রংপুরে। সেই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করব। আর এর আগে একটু করে বলতে চাই, আপনারা আমাদের গল্পগুলো পছন্দ করছেন, ভালোবাসেন, শোনেন। আপনারা আপনাদের মতামতগুলো যেভাবে করে কমেন্ট বক্সে দেন, ভালো লাগে। আপনারা আমার গল্প পছন্দ করছেন, আমি যেভাবে করে বলছি। এবং আমাদের প্রত্যেকটা গল্প যেখানে যেই দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুরা আমাদেরকে শেয়ার করছেন, সেই ঘটনাগুলো আপনারা শুনছেন, দেখছেন, আপনাদের মতামত জানাচ্ছেন এবং এরকম ঘটনা থাকলে আপনারা জানাবেন। আবার আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের লেখনীর মাধ্যমে, সেটা করতে পারেন। আমি আমার গল্পে সেগুলোকে তুলে ধরবো এবং ভিডিও ক্লিপসে এই ভূতের আড্ডায়, রাতের আড্ডায়, কাল রাতের আড্ডায় আপনাদের সবার গল্পগুলো এখানে শেয়ার করা হবে। আশা করছি ভালো লাগছে আপনাদের সবার। কিন্তু শেষের গল্পটা দিয়ে শেষ করব। শেষের গল্পটা যেটা বললাম প্রথমেই, মোসাম্মদ মরিয়ম, ওনার ঘটনা। ওনার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আপুর বাসা রংপুরে। তো দেরি না করে আমি মূল ঘটনায় চলে যাই। আপু লিখেছেন এভাবে: কেমন আছেন নিশাদ ভাইয়া? আমার নাম মরিয়ম। আমার ছোট বাবুর বয়স যখন 22 মাস চলে, তখন ঘটনাটি শুরু। আমি এই ঘটনাটি কখনো কাউকে ওভাবে করে শেয়ার করিনি। আমি চেয়েছিলাম এই ঘটনাটা একান্তভাবে আমাদের মধ্যেই থাকুক। না জানি এই ঘটনাটা কোথাও শেয়ার করলে আমাদের সাথে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি কোনোভাবে হয়। আপনার গল্পগুলো সবসময় দেখি, আমি শুনি, আমার ভালো লাগে। তাই আমি চেয়েছি আমার এই গল্পটা সবাই জানুক। সবাই জানুক আপনার গল্প বলার মধ্যে, সবার মধ্যেখানে এই গল্পটাকে শুনে আমি নিজের সাথে নিজের অন্যরকম ওই মুহূর্তটাকে আবার ফিল করব। তখন আপু ঘটনাটি শুরু করেন। ঘটনাটি ঘটে কালী পূজার ২ দিন আগে। কালী পূজার ২ দিন আগে আমার ছেলেটা হঠাৎ করে রাত হলে কান্না করে, চোখ বন্ধ করে। বাবুর কান্নাটা অস্বাভাবিক ছিল। আমি সেটা বুঝতে পারি। আর রাতেই ঝাড়ফুঁক করে নেই। ঝাড়ফুঁক করার পরও আবার ঠিক হয়ে ঘুমিয়ে যায়। এই ঘটনার পরের দিন শুরু হয় আরেকটা ঘটনা। আমার ছোট ছেলেটা সবাইকে খুব মারে। সবাইকে এমনভাবে মারে মনে হয় বড় মানুষ মারছে। শুধু তাই না, খামচি দিয়ে মারে। ওর নানা নানি আমার রক্ত বের করে দেয় খামচি দিয়ে। ওর নানির চুল ধরে বলে, সব চুল ছিঁড়ে ফেলবো। হঠাৎ করেই অতিরিক্ত জেদ করতে থাকে। ওকে কোনোভাবে শান্ত করা যেত না। ওর এমন অবস্থায় ২ দিন চলে গেল। ২ দিন পর অমাবস্যার রাত। আমার বাসার পিছনে অনেক পুরনো গাছ আছে, একদম জঙ্গলের মতো। বড় বড় আম গাছ, কড়াই গাছ এবং কলা গাছের ফালি আছে এক পাশের ওই দিকটাতে, যেখানে ঝুলে থাকে অনেক কলা। আমাদের এলাকায় গোলা বলি সেটাকে আমরা। অনেক জায়গায় এরকম অনেকে চিনে থাকবেন। আপনাদের কার এলাকায় কি বলা হয় এরকম জায়গাকে সেটা বলে যাবেন কমেন্ট বক্সে। সেদিন আমার ছেলে সেই গাছে মানে গোলায় এক পা দেওয়ার সাথে সাথে আমি ওকে নিয়ে আসি। আমার ছেলে ওই গোলায় পা রাখাটাই ওর কাল হয়ে দাঁড়ায়। এদিকে সেদিন ছিল আমার এক বোনের গায়ে হলুদ। বোনের গায়ে হলুদ, তাই আমি সেখানে যাই আমার বাবুকে তার নানির কাছে রেখে। আমি বোনের গায়ে হলুদে গিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখি বাবুর চোখ মুখ কেমন হয়ে গেছে। ওর জেদ উঠে গেছে। কোনোভাবে ওর জেদ থামানোই যাচ্ছিল না। ও বিদঘুটে, মনে হচ্ছে কাউকে খুন করে ফেলবে। ভয়ঙ্কর একটা চেহারার মধ্যে ও কেমন জানি। আমি ভয় পেয়ে গেলাম। এমন জেদ দেখে আমি বুঝতে পারি ওর নিশ্চয়ই ওই বাতাসটা লাগছে। এই ভেবে ওকে মসজিদের বড় ইমামের কাছে নিয়ে যাই। আমি যখন ওকে নিয়ে ইমামের কাছে যাই, তখন ওর জেদ আরো বেড়ে যায়। ও তখন ওর নানার চুল এমন ভাবে টেনে ধরে ওর নানার কান্না করার মতো অবস্থা হয়ে যায়। এটা দেখে হুজুর ওর শরীরে পানি ছিটায়। হুজুর পানি ছিটানোর পর তখন ও শান্ত হয়। ও শান্ত হওয়ায় ওকে নিয়ে বাড়িতে আসার সময় রাস্তায় আসতে আবার জেদ শুরু করে। ওর আবার জেদ উঠায়, তখন আমরা বুঝতে পারি কবিরাজ ছাড়া হবে না। পরে আমি কবিরাজের কাছে ওকে নিয়ে যাই। সেখানে গিয়ে জানতে পারি বাবুকে একটা জিন পিছন থেকে দৃষ্টি করছে, তাই ও এমন করছে। বাবুকে কিছুতে চুপ করানো যাচ্ছিল না। ওর গলা শুকায় যাচ্ছিল। ওর গলা শুকানোর কারণে আমি ১ চামচ করে পানি দিচ্ছি খেতে। তখন ও চুপ করে আবার কান্না করে। আমার বাবু আমার কোলে আসতে চায়, খেতে চায়, কিন্তু ওর কান্নার জন্য খেতে পারে না। আমি ওকে সামলাতে না পেরে ওর অবস্থা খারাপ দেখে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তানকে ভিক্ষা চাই। নামাজ শেষে দোয়া পড়ে আমার বাবাকে ফু দেই। ওকে ফু দিতেই ও আমার কোলে এসে ঘুমায়। কবিরাজের ওখানে যাবার পর কবিরাজ বাবুকে একটা তাবিজ দেয় আর বলে, এখন কাঁদবে না। আমাকেও একটা তাবিজ দেয় বালিশে রাখতে, কারণ আমি বাবুর মা। কবিরাজের ওখান থেকে
তাবিজ নিয়ে বাসায় আসি রাত তখন 11:40। বাসায় আসার পর আমার সেদিন অনেক ভয় লাগছিল খুব। আমার ভয় লাগায় আমি বাবুর বাবাকে বলি সে যেন বাবুকে দেখে। কথাটা বলে আমি ঘুমাই। আমি ঘুমানোর পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখি আমাদের খাটের কোণায় একটা কালো অবয়ব দেখা যাচ্ছে। সেই অবয়বের মুখটা কিছুটা বোঝাই যাচ্ছে না। সেটা উল্টো দিকে দাঁড়িয়েছিল। আমি সেটাকে দেখার পর ও চলে যায়। সেই অবয়বটা চলে যাবার পর আমি ভয়ে ভয়ে ঘুমাই। সকালে ব্যাপারটা সবাইকে বলি। সকাল থেকে বাবু ভালো, কিন্তু হঠাৎ 10টার দিকে বাবু আমাকে মারতে থাকে। জেদ শুরু করে। ওর জেদ দেখে বুঝতে পারি না কেন এমন করছে। পরে দেখি কবিরাজের দেওয়া তাবিজটা ছিঁড়ে পড়ে গেছে, তাই এমন করছে। তাবিজটা ছিঁড়ে পড়ায় আমি তাড়াতাড়ি তাবিজটা আবারও পরিয়ে দেই। তাবিজ পরার পর ওখানে বাবু ঘুমায় পড়ে। বাবুর এমন ভালো, আমি জানি না এটাকে কি বলবো। এই অবস্থা খারাপ বলে ওকে একজন কবিরাজ, একজন তুলারাশি নিয়ে আসে ওর আব্বু। সেদিন সকালে আমরা এই ঘটনাটা ঘটার পরে বিকেলে তুলারাশি নিয়ে আসার পর তার শরীরে জিনকে হাজির করানো হয়। সে জিন বাবুকে ধরছে, যার জন্য বাবু জেদ করে মাকে খামছে দেয়। তুলারাশির শরীরে জিন হাজির করার পর ওরা বলে তারা তিনজন। তিনজন আবার স্বাভাবিক না। তাদের মধ্যে একজন কানা, আরেকজন বোবা, আরেকজন ফাজিল। মানে খুব দুষ্টু, প্রচন্ড পরিমাণে হতচ্ছাড়া টাইপের একজন আর কি। ওরা তিনজনই থাকে ওই গাছে। সেদিন অমাবস্যার রাতে তারা কি জানি কাজ করছিল, পুজো করা বা ধ্যান করা, এরকম কিছু একটা। ওরা কাজ করার সময় আমার ছেলে যায় তাদের কাছে। আমার ছেলে তাদের কাছে যাওয়ায় তাদের কাজের ব্যাঘাত ঘটে। তাই তারা আমার ছেলেকে ধরেছে। ওদের কথা শুনে সবাই তাকে বলি সে যেন ছেড়ে যায়, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। বলে বাবুকে নিয়ে যাব আজকেই। ওরা আরো বলে এই বাচ্চার মাকে ভয় দেখাইছি, সেই ভয় করে নাই। বাচ্চাকে একা কিছুতেই করতে পারি নাই। সেদিন রাতে রাতে কালো অবয়বের রূপে ভয় দেখিয়েছি, তবুও ভয় পায় নাই। আমরা ওনাকে নিয়ে যাব। তখন জিনদের কথায় আমি বলি আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি কখনো গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখি। আমার কথায় ওই জিনেরা বলে কে পরিষ্কার রাখতে বলেছে? আমরা তো শয়তান। আমরা তো শয়তান, পরিষ্কার রাখতে কে বলছে? তোরা কি জানিস না সেটা আমাদের কি দিন ছিল? অমাবস্যা রাত ছিল। আমরা এত কথা বলতে চাই না। আমরা এই ছেলেটাকে ছাড়বো না। ওকে নিয়ে যাব, ওকে নিয়ে যাব, ওকে নিয়ে যাব, কিছুতে আটকানো যাবে না, ওকে নিয়ে যাব। সে জিনদের কথায় কবিরাজ ওদের বন্দি করতে চায়, কিন্তু এতে তুলা রাশির 1 ফোঁটা রক্ত লাগবে এ বলে 7 জন সেই তুলা রাশিকে ধরে 1 ফোঁটার রক্ত নিতে চায়, কিন্তু ওনার সাথে কেউ পারে না। ওনাকে আটকানোই যাচ্ছিল না। এমন অবস্থায় আমরা দুজনে গিয়ে ওনাকে ধরি। পরে ওনার 1 ফোঁটা রক্ত নিয়ে সেই জিনগুলোকে বোতলে বন্দি করা হয়। আলহামদুলিল্লাহ, তখন থেকে আমার বাবু সুস্থ। আর ওই রকম কান্না জেদ আর করে না। একদম সুস্থ। আমি প্রতিটা মায়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাইয়া, অমাবস্যার রাত অনেক খারাপ রাত। সে রাতে দুষ্টু জিনপুরি বের হয়। তাই বাচ্চাদের সাবধানে রাখবেন। আমার ছেলে এমন হওয়ায় আমি একটা জিনিস দেখলাম, আল্লাহ কখনো মায়ের হাত ফিরিয়ে দেয় না। আমার বাচ্চাকে কবিরাজের চিকিৎসা নিয়েও চুপ করানো যাচ্ছিল না। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে সূরা পড়ে ফুঁ দিতে চুপ করে গেল সবই। সবই আল্লাহর ইচ্ছা। তাই সব বিপদে বা সুখে আল্লাহকে স্মরণ রাখা উচিত। এই ছিল আমার নিজের সন্তান ও আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমার বান্ধবী সুফিয়া, ওর সাথেও এরকম একটা ছোট্ট ঘটনা ঘটলো। যদি কখনো সুযোগ পাই সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে সেখানে আমার বান্ধবীর ছেলেটাকে মেরে ফেলা হলো। আমার বান্ধবীর ছেলেটা খুবই ফুটফুটে সুন্দর ছিল, কিন্তু নিঃসন্তান পরীর কোন একটা গল্পে সেরকম একটা ঘটনা ঘটেছে। নিশ্চয়ই সেই গল্পটা বাস্তব, সেই সত্যি ঘটনাটা কোন একটা সময় আপনাদের শেয়ার করব। আজকে এখানে শেষ করছি। ঘটনাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। এই বলে আপু ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে দর্শক। তো দর্শক, আমি এখন চলে যাচ্ছি। এই এপিসোডের শেষ ঘটনায় আপনারা নিশ্চয়ই এই ঘটনাটাকে মনোযোগ দিয়ে শুনেছেন, দেখেছেন। আশা করছি ভালো লেগেছে। এভাবেই ভালো লাগার জায়গা থেকে আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন। আপনাদের লাইক, কমেন্টস দিয়ে আমাদের সাথে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। আরেকটি ব্যাপার, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন এরকম নিত্য ঘটনাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই এবং বদ আসর থেকে দূরে থাকবেন। সূরা কিরাত পড়ে
রাতে ঘুমোতে যাবেন। আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।